বাংলাদেশের রাজনীতি এখন আমেরিকামুখী। জানেন যে এখন আওয়ামী লীগের হাতে টাকার অভাব নেই। আপনারা সবাই দেখেছেন বাংলাদেশের পত্রপত্রিকা যে কয়েকদিন আগে 4,500 কোটি টাকা দিয়ে আসছে এস আলম। তো 4,500 কোটি টাকা কিন্তু জানাতেন কথা না, অনেক টাকা, প্রায় $500 বিলিয়ন। $500 বিলিয়ন যদি এক এস আলম দিয়ে থাকে, তাহলে অন্যান্য যারা আছে, তারা আজিজ খান, শামিদ গ্রুপ, তারা কি করেছে? তারাও তো টাকা দেবে। আওয়ামী লীগ যদি নিজেরা লক্ষ কোটি টাকা পাচার করে থাকে, দেবপ্রিয় ভট্টাচার্য যে হিসাব দিয়েছেন সে অনুযায়ী তো আওয়ামী লীগ 15 লক্ষ কোটি টাকার মতো তারা শুধু পাচার করেছে। ফলে টাকা তো তাদের অভাব নেই, আমরা এটাকে ধরে নিচ্ছি। আর আমেরিকা এমন একটা সমাজ, এই সমাজে টাকা হলে সব কিছু করা সম্ভব। ডোনাল্ড ট্রাম্পকে যদি আপনি নাচতে বলেন টাকা দিয়ে, তিনি নাচবেন। আপনি যদি টাকা দেন, তাহলে আপনি ওই আমেরিকার সেই পেন্টাগনের মধ্যে অনেক কিছু ঘটিয়ে দিতে পারেন। ওটা এরকম একটা সোসাইটি। তো এখন আওয়ামী লীগ সেই যে টাকা খরচ করছে, সেই খরচ করার ফলে আপনি দেখুন যে গত 1 বছরের মধ্যে আওয়ামী লীগের লোকজন যেভাবে আমেরিকাতে জায়গা করে নিয়েছে, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আমেরিকা ভ্রমণ, এই ভ্রমণের সময় যে কাণ্ড একের পর এক তারা করে যাচ্ছে, এটা আমরা আসলে কল্পনা করতে পারিনি। এবং দিল্লিতে বা কলকাতাতে যারা আছেন, তারা তুলনামূলকভাবে মনে হচ্ছে অনেক দুর্বল, অসহায় আওয়ামী লীগ। কিন্তু যারা লন্ডনে রয়েছেন কিংবা যারা আমেরিকাতে রয়েছে, তাদের ভাবসাব দেখে মনে হয় যে এখনো শেখ হাসিনা ক্ষমতায় রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। এবং তাদের এই দাপট দেখে বাংলাদেশে যারা আছেন, বিএনপি যারা লোকজন রয়েছেন, তারা তো হিংসে মরে যাচ্ছেন যে এদেরকে আর ছাড়া যাবে না, এরা খুব খারাপ, এরা মরে গেলে এদের চরিত্র মানে যাকে বলে নষ্ট হবে না, বা এদের চরিত্র বদলাবে না, এদেরকে যেখানে পাবো সেখানে পাড়িয়ে মারবো, যেভাবে পারবো সেভাবে ধরবো, এরকম হুমকি ধামকি দিচ্ছে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে কিন্তু তারা, অর্থাৎ আওয়ামী লীগের যারা লোকজন, তারা কিন্তু তাদের কাজকর্ম খুব সিস্টেমেটিক ওয়েতে করে যাচ্ছে। এবং শেখ হাসিনা বুঝে গেছেন তার কি করা উচিত। আর দিল্লিও এই গত 1 বছরে বুঝে গেছে যে শেখ হাসিনা বিহীন বাংলাদেশে ভারতের অবস্থা কি হতে পারে। শেখ হাসিনা যখন বুঝতে পারলেন যে কেবলমাত্র দিল্লির উপর ভরসা করলে চলবে না, তাকে আমেরিকায় নিজস্ব একটা বলয় তৈরি করতে হবে। এই জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন। আপনাদের মনে আছে যে মিস্টার বারাক ওবামার জমানা থেকেই শেখ হাসিনা চেষ্টা করছেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং তিনি নিজে। তাদের সঙ্গে বারাক ওবামা একান্ত ঘরোয়া পরিবেশের ছবি তুলেছেন, জয়ের প্রশংসা করেছেন, হোয়াইট হাউসে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং একই ধারা অব্যাহত ছিল এখানে জো বাইডেনের জমানাতে। কিন্তু সমস্যা হয়ে গেল যে আমেরিকা যে জিনিসগুলো সরাসরি শেখ হাসিনার কাছে চাচ্ছিল, সেই বিষয়টা শেখ হাসিনা দিতে চাচ্ছিলেন না অথবা পারছিলেন না। উনি স্পষ্ট করে বলেছেন যে আমি দেশ বিক্রি করতে পারবো না, আমার কাছে সেন্ট মার্টিন চাওয়া হচ্ছে, যদি সেন্ট মার্টিন দেওয়া হয় তাহলে আমি ক্ষমতায় থাকতে পারি, কিন্তু আমি বঙ্গবন্ধুর কন্যা মরে গেল এই কাজটি করব না। হতে পারে এটি তার রাজনৈতিক একটা স্ট্যান্ড, কিন্তু এই কথাগুলো তিনি বলেছিলেন। এবং এখন এই বাংলায় যা কিছু ঘটছে তাতে করে সেন্ট মার্টিন নিয়ে আমাদের আতঙ্কিত না হওয়ার কোনো কারণ নেই। শেখ হাসিনা আরও বলেছিলেন বার্মা অ্যাক্টের কথা। তিনি বলেছিলেন যে আমাদের পার্বত্য অঞ্চল এবং মায়ানমারের রোহিঙ্গা, তাদেরকে নিয়ে এখানে পশ্চিমারা একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্য চক্রান্ত করে আসছে দীর্ঘদিন ধরে, এবং এই কথা তিনি পার্লামেন্টে বসে বলেছিলেন। তো যেটা হলো যে ডেমোক্র্যাটদের সঙ্গে আওয়ামী লীগের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প তার যে দল রিপাবলিকান, তাদের সঙ্গে বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কিন্তু গত টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, তখন বিএনপি খুব আশা করেছিল যে এইবার শেখ হাসিনা টিকতে পারবে না, ডোনাল্ড ট্রাম্প এসে শেখ হাসিনাকে সরিয়ে দেবে। কিন্তু এটা সম্ভব হয় না। এই কারণ হলো যে আমেরিকার রাজনীতিতে সাধারণত বাংলাদেশ কেন্দ্রিক যে হিসাব, সেই হিসাবের বাইরে গিয়ে মিস্টার নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বন্ধুত্ব করেছিলেন, এটি ছিল একটা অবিস্মরণীয় বন্ধুত্ব। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প এবং বাদশাহ সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির, তাদের একটা ত্রৈমাত্রিক সম্পর্ক গড়ে উঠেছিল। এবং সেই সম্পর্কের ভিত্তিতে শেখ হাসিনার সঙ্গেও কিন্তু ওই জামানাতে একটা সম্পর্ক গড়ে উঠেছিল জো বাইডেনের সঙ্গে। তো জো বাইডেনের সঙ্গে সম্পর্ক পরে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক হওয়ার কথা না, কিন্তু তারপরেও কেবলমাত্র নরেন্দ্র মোদীর কারণে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার ব্যাপারে একেবারে চোখ বুজেছিলেন, এবং বাংলাদেশের যত বিষয়াদি রয়েছে সব অন্ধভাবে তিনি নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছিলেন। এবং ঠিক সেই সময়টাতে কিন্তু বাংলাদেশে দিল্লির যে আধিপত্য, এটা এত মারাত্মক আকার ধারণ করে। আমি ওই সময়টাতে অনেকবার বলেছিলাম যে শেখ হাসিনার পক্ষে এটা সহ্য করা সম্ভব হচ্ছে না। তিনি বুঝতে পারছেন, তিনি কয়েকবার মুখ ফসকে বলে ফেলেছেন যে দিল্লিকে যা দিয়েছি
এরপরে আর মানে দিল্লি সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত, এই ধরনের কথাবার্তা তাদেরকে সব দিয়েছি। তো দিল্লির এই কবল থেকে বাঁচার জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন সেই জো বাইডেন সরকারের সাথে একটি সম্পর্ক স্থাপন করার জন্য, এবং তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে এবং ব্যক্তি জো বাইডেনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছেন। কিন্তু ওই যে ডিপ স্টেট, তাদের যে পলিসি রয়েছে, যে পলিসির সঙ্গে বার্মা অ্যাক্ট জড়িত, যে পলিসির সঙ্গে আরো অনেক কিছু জড়িত, এফবিআই জড়িত, সিআইএ জড়িত, জর্জ সরোজ জড়িত, তার ছেলে জর্জ সরোজ জুনিয়র সে জড়িত, আরো অনেকে, বাংলাদেশের বিভিন্ন গ্যাংয়ের নাম শোনা যায়। তো এই জিনিসগুলো তিনি আসলে পেরে ওঠেননি। তখন তিনি বাধ্য হয়ে চীন ছুটাছুটি করেছিলেন, এবং তার ক্ষমতার শেষ দিকে তিনি যখন চীনে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে ভগ্ন মনোরথ হয়ে ফিরতে হয়। এর কারণ হলো, যদি চীনের কথা মতো তিনি আর একটা দিন থাকতেন, আপনাদের মনে আছে যে একদিন আগে তিনি চলে এসেছিলেন, তো একটা দিন যদি তিনি অতিরিক্ত থাকতেন ইতিহাস ভিন্ন হতো, অর্থাৎ চীনের সঙ্গে তার একটা ভালো বন্ধুত্ব হতো, অন্যথায় তিনি আর বাংলাদেশে আসতে পারতেন না। এর আগেই দিল্লি দুর্ঘটনা ঘটিয়ে ফেলতো, এরকম একটা ঘটনা। ফলে তিনি বাংলাদেশে যখন এসেছিলেন তখন বিধ্বস্ত, এবং তখন ওই সময়টাতে কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে, এবং তিনি এসে যখন মানে অসংলগ্ন এবং আনমনোয়া অবস্থায় সেই রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা কাচ্চা বলে গালিগালাজ করলেন, আর তখন পুরো পরিস্থিতি একেবারে ভারতের মতো নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। যাই হোক, এখন তিনি দিল্লিতে আছেন। দিল্লির সঙ্গে তার যে অভিমান ছিল, বা দিল্লির তার ব্যাপারে যে অভিমান ছিল, এটা এখন উভয় পক্ষের মধ্যে সেই অভিমানটা নেই। শেখ হাসিনা বুঝে গেছেন তার কি করা উচিত, আর দিল্লিও এই গত এক বছরে বুঝে গেছে যে শেখ হাসিনা বিহীন বাংলাদেশে ভারতের অবস্থা কি হতে পারে। তো এই জন্য দিল্লির পার্ট রেখে দিয়ে এখন তারা আমেরিকার পার্ট, অর্থাৎ দিল্লি এবং যাকে বলা হয় শেখ হাসিনা স্বয়ং নিজে আমেরিকাতে তাদের যে লবিং, এটা যুগপৎভাবে করছেন দুটো কারণে। দিল্লি যে কারণে করছে যে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কটা এখন তলানিতে, তো কাজেই যে কোনো মূল্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। অন্যদিকে শেখ হাসিনা তার যে লবিং গ্রুপ রয়েছে, যে লবিং গ্রুপ ডেমোক্র্যাটদের সঙ্গে আগেই একটা সম্পর্ক রক্ষা করেছিল, ফলে ডেমোক্র্যাটদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ঐতিহাসিক সম্পর্ক থাকা সত্ত্বেও ক্ষমতার একেবারে সর্বোচ্চ স্তরে তার যোগাযোগ থাকার কারণে তিনি হিলারি ক্লিন্টনকে অস্বীকার করতে পেরেছিলেন। তিনি সেই ডোনাল্ড ট্রাম্পকে অস্বীকার করতে পেরেছিলেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদেরকে তিনি অপদস্থ করতে পেরেছিলেন। এনিওয়ে, ঠিক সেই কানেকশনটা তিনি আবার নতুন করে চালু করতে চান, এবং সিস্টেমেটিক করার কারণে সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকার যে অন্দরমহলের সম্পর্ক ছিল, ইটস নট এ পলিটিক্যাল, স্টেট পর্যায়ে ডিপ স্টেট যে থিওরিটা বা পলিসিটা, এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রাষ্ট্রীয় পলিসি। সেই পলিসি অনুযায়ী তারা এখানে বার্মা অ্যাক্ট করবে, তারা এখানে বাংলাদেশ সম্পর্কে যে কাজগুলো করবে, এই যে ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগ দেওয়া, চট্টগ্রাম বন্দর, যা কিছু আমরা দেখছি এগুলো সবই মার্কিনের যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রীয় পলিসির অন্তর্ভুক্ত। আবার অন্যদিকে সরকারের কথাগুলো, যে সরকার যখন ক্ষমতা আসে তার কতগুলো পলিটিক্যাল এজেন্ডা থাকে, যেমন এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতিতে একটার পর একটা শুল্ক আরোপ করে যাচ্ছে। তো সেই দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের যে সম্পর্ক, অর্থাৎ আওয়ামী লীগের সম্পর্ক, এটা নরেন্দ্র মোদী এবং ভারতের মাধ্যমে করার চেষ্টা করছে। অন্যদিকে আওয়ামী লীগের যে নিজস্ব যে শক্তি, সেই নিজস্ব শক্তি দিয়ে তাদের যে ডেমোক্র্যাট লবিং, সেই লবিং এবং অন্য লবিস্ট ফার্মের মাধ্যমে তারা ওই যে বুঝে গেছে যে এখানে কেবলমাত্র পলিটিক্যাল পার্টিকে যদি কনভিন্স করা হয় এটার শেষ রক্ষা হয় না। এখানে ডিপ স্টেট বলতে যা বোঝায়, বা রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন করতে হয়। আর সেই কাজটি আওয়ামী লীগ কিন্তু শুরু করে দিয়েছে, এবং এটা আপনাদেরকে বুঝতে হবে এবং বাংলাদেশ থেকে বুঝতে হবে। আপনি দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। শেখ হাসিনার যে পতনটা হলো একেবারে ড্রামাটিক্যালি, আপনার কি মনে হয় না যে সিভিল সার্ভিস বা অন্যান্য যে সকল আমলাতন্ত্র রয়েছে তাদের সঙ্গে আমেরিকার একটা ভালো সম্পর্ক ছিল, কিংবা আন্দোলনকারীদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল? এই যে আন্দোলনকারীদের সাথে সম্পর্ক বা আমেরিকার সাথে একটা সম্পর্ক, এবং সেই সম্পর্কের কারণে শেখ হাসিনা যেটা ভাবতে পারেননি, তোমার বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে সে, তার নিজস্ব একেবারে নিজস্ব লোকগুলো তারা আন্ডান হয়ে গেছে শেষের দিকে, এবং কোথা থেকে নিত্য নতুন কমান্ড চলে এসছে, নিত্য নতুন পলিসি চলে আসছে, নিত্য নতুন ঘটনাগুলো ঘটে গেছে। এটাই হলো রাষ্ট্রের অভ্যন্তরে ঢুকে যাওয়া, যেইগুলো বিশ্বের
নামকরা গোয়েন্দা সংস্থাগুলো এই কাজগুলি তারা করে থাকে। এমনকি তাদের যদি দরকার হয় একটা তহসিলদারকে তারা কনভিন্স করে ফেলে। সারা বাংলাদেশের রাজনীতি এবং আমাদের যে সামাজিক আলাপ আলোচনা এখন আমেরিকা কেন্দ্র করে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে তার সঙ্গী সাথী যারা আছেন তাদেরকে নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে আছেন এবং তার সেই নিউ ইয়র্ক গমনকে কেন্দ্র করে রাজনীতির যে সরকার পক্ষ, রাষ্ট্রপক্ষ, তারা এক ধরনের হিসাব নিকাশ করছেন। তাদের বক্তব্য বা তাদের চিন্তা চেতনা হলো এইবার আমেরিকা থেকে তারা ফিরবেন বিজয়ীর বেশে। তাদেরকে নিয়ে যে ধরনের চক্রান্ত হচ্ছে দেশের ভিতরে বা বাইরে, সকল চক্রান্তের একটা সমুচিত দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে কর্মের অধিক ক্ষেত্র, যেখানে তিনি সফলতার স্বর্ণশিখর রচনা করেছেন এবং আমেরিকার প্রতিটা অঙ্গরাজ্যে তার রয়েছে বন্ধু বান্ধব এবং শুভানুধ্যায়ী, তো তিনি সেই আমেরিকা থেকে এইবার ফিরবেন একেবারে যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সফলতম একজন রাষ্ট্রনায়ক রূপে। এই হলো তাদের বক্তব্য। যাওয়ার সময় কতগুলো শঙ্কা ছড়িয়ে পড়েছিল যে তিনি যদি আমেরিকাতে যান আওয়ামী লীগ সেখানে নানা রকম অশান্তি তৈরি করবে। বিশেষ করে তিনি যখন লন্ডনে ছিলেন তখন সম্ভবত তার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না এবং এই কারণে তার লন্ডন ভ্রমণকে রীতিমতো দারুল হাবিয়াতে অর্থাৎ জাহান্নামে পরিণত করে দিয়েছিল আওয়ামী লীগ। এইবার যাতে সেই ঘটনা না ঘটাতে পারে সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে তার সফরের শেষ মুহূর্তে কতগুলো যাকে বলা হয় কুটচাল দিয়েছেন। তিনি দেশের প্রধানতম 3টি রাজনৈতিক দল তার দৃষ্টিতে, বিএনপি, জামাত এবং এনসিপি, এই 3 দলের 2 জন করে শীর্ষ নেতাদেরকে তার সফর সঙ্গী করেছেন। সবাই যেটা বলার চেষ্টা করছেন যে বিএনপির নেতাকর্মীরা সঙ্গত কারণে মির্জা ফখরুল ইসলাম সাহেবের ইজ্জত এবং সম্মান বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আর জামাত লন্ডনে তাদের একটা বিরাট শক্তিশালী সংগঠন রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমেরিকাতে তাদের সাপোর্টার আছে কিন্তু ওইভাবে আওয়ামী লীগ বা বিএনপির মতো তৎপরতা নেই। এর কারণ হলো আমেরিকা আসলে জামাত নামক যে দলটি সেই দলটিকে পছন্দ করে না এবং এই দলের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আমেরিকার মাটিতে পরিচালিত হোক সেটা আমেরিকার কোনো পক্ষই কখনো চায় না। ফলে দীর্ঘদিন ধরে সেই 2009 সন থেকেই জামাত সেখানে সর্বোচ্চ স্তরে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে এবং আমেরিকার প্রশাসনকে জামাতের পক্ষে আনার জন্য, বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ জমানে যা হচ্ছিল সেগুলোকে ঠেকিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু শেষ অবধি কোনো ফল পাওয়া যায়নি। বিশেষ মেডিসিন দিয়ে সেগুলোকে দুর্গন্ধযুক্ত করার চেষ্টা করেছে। তো এরকম ঠাট্টা মশকরা চলছিল, নানা রকম ঘটনা ঘটানোর জন্য তাদের যে তৎপরতা, এটা মূলত লন্ডনে তাদের যে মিশন ছিল সেই মিশনে তারা শতভাগ সফল হয়েছিল এবং ওভার লন্ডনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বেজ্জতি হয়েছেন, অপদস্থ হয়েছেন, অমনটি তিনি হয়তো তার জীবনে কখনো হননি। আর ওই স্মৃতি তিনি হয়তো সারা জীবন স্মরণে রাখবেন, এমনকি কিয়ামতের ময়দান পর্যন্ত। ফলে তার এইবারের যে নিউ ইয়র্কে গমন, এটা সব দিক থেকে ছিল টান টান উত্তেজনায় ভরপুর। তো এখানে তিনি গেছেন এবং যাওয়ার সময়টিতে 2টো ঘটনা ঘটেছে। বাঙালি অধ্যুষিত নিউ ইয়র্ক শহরের যে জায়গাটি জ্যাকসন হাইটস, তো সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা পরস্পরের সেই সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন, পাল্টা মিছিল করেছেন বাংলাদেশের মতো। কিন্তু যেহেতু এটা আমেরিকা, সেখানে ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছে, মারামারি হয়নি, পুলিশ এসে সেটা মধ্যস্থতা করে দিয়েছে। এটা হলো জ্যাকসন হাইটসের ঘটনা। অন্যদিকে কিছু ইউটিউবার আছেন যারা মূলত আওয়ামী লীগের সাপোর্ট করেন না, কিন্তু এরা অনেকেই বেশ ইউটিউবে সক্রিয়, বডি বিল্ডিং করেন এবং সুযোগ পেলে আওয়ামী লীগকে গালাগাল করেন। তারা ওখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়েছিলেন এবং সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের যে বাকবিতণ্ডা হয়, সেই বাকবিতণ্ডায় প্রাথমিকভাবে আওয়ামী লীগের বিজয় হয়েছে। এরপর জামাতের নায়েবে আমির তারা যে গেট দিয়ে বের হচ্ছিলেন সেই গেটের সামনে আওয়ামী লীগের লোকজন ছিল এবং জামাতের লোকজন ছিল। তো জামাতের লোকজন সেখানে আসলে ওরকম রুক্ষ আচরণ বিএনপি লোকের মতো তারা করতে পারেনি বা আমেরিকাতে তারা সাধারণত করে না, তারা খুব হিসাব পচ করে চলে। তো এই সুযোগে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা প্রথমত একেবারে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়েছে। পিনাকি বা সেফুদা যেভাবে গালাগাল করে তাদের মতো করে বা তাদের চেয়ে আরো সুন্দর করে, একটা সুন্দর বলা হবে না, আরো নির্মম আরো নিষ্ঠুরভাবে গালাগাল করেছেন।
এবং এখানে মির্জা ফখরুল সাহেবকে বাদ দেওয়া হয়নি। মির্জা ফখরুল সাহেবকে মির্জা জাফর বলে গালাগাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার মুখের কাছে মুখ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেমন আছেন, কোথায় যাচ্ছেন, এবং আরো নানা রকম কটু বাক্য। এই বয়োবৃদ্ধ সম্মানিত বাংলাদেশের রাজনৈতিক নেতা, তার প্রতি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা ন্যূনতম সৌজন্যবোধ দেখায়নি, তাকে আরো নানা রকম কথাবার্তা সেখানে তারা বলেছে। অন্যদিকে আক্তার ছিল সমস্ত আক্রমণের লক্ষ্যবস্তু। তার শরীর একাধিকবার ডিং নিক্ষেপ করা হয়েছে আর প্রচুরভাবে গালাগাল করা হয়েছে, ধর ধর মার মার কাটাকাটি ইত্যাদি অনেক কিছু ছিল। দ্বিতীয়ত হলো যে যেখানে জামাতের নায়েবে আমির গেলেন সেখানে আওয়ামী লীগের যদি একজন সাংগঠনিক সম্পাদক যেত, বিএনপি একজন সাংগঠনিক সম্পাদক যেত, সেটা নয় মেনে নেওয়া যেত, কিন্তু একেবারে উনি বাংলাদেশে বিএনপির সর্বোচ্চ নেতা। তো তার মতো মানুষ কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গে হবেন, তার কাজটা কি? এবং তিনি সেখানে গিয়ে যেভাবে বিএনপি এবং আওয়ামী লীগকে মুখোমুখি করে দিলেন, এবং এটা নিয়ে ইতিমধ্যে আমেরিকাতে সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশেও সহিংসতা ছড়িয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে ছাত্র দলের যারা লোকজন তারা ভীষণ রকম ক্ষেপে গেছেন। তারা নানা রকম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেখানে আওয়ামী লীগকে পাওয়া হবে, আওয়ামী লীগকে ধরা হবে, মারা হবে, আর ছাড় নয় ইত্যাদি নানা রকম হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন, যেখানে বলা হচ্ছে যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদেরকে নিজেদের পক্ষে রাখার জন্য বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি সবাই কৌশলগত আচরণ শুরু করেছে। তো সেই কৌশলগত আচরণে আজকের দিন পর্যন্ত মনে হচ্ছে জামাত এগিয়ে আছে। এর কারণ হলো জামাত সেখানে গেছে, মুসকি মুসকি হেসেছে, এবং জামাতের লোকজনকে উদ্দেশ্য করে আশ্চর্যজনক একটা ব্যাপার হলো আওয়ামী লীগের কোনো লোক একটা বাজে শব্দ উচ্চারণ করেনি। এই জন্য সবাই বলার চেষ্টা করছে যে মূলত জামাত এবং আওয়ামী লীগ আমেরিকাতে ঐক্যবদ্ধ হয়ে এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মির্জা ফখরুল সাহেব এবং অর্থাৎ বিএনপি তাদেরকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, বিব্রত করেছে এবং বিদেশের মাটিতে বাংলাদেশের মুখে কলঙ্কিত করেছে। কাজেই জামাত এরকম একটা দল যে দলকে বিশ্বাস করা যায় না, এবং এই দলের সঙ্গে কেন মির্জা অনেকে বলার চেষ্টা করেছেন দুজনই সচিব, একজন হলেন মহাসচিব আর একজন হলেন প্রেস সচিব। তো এরকম আবার জামাতের আমির এবং তিনি যখন এয়ারপোর্টের লাউঞ্জে বসেছিলেন তো দেখা গেল যে কেউ কারোর দিকে তাকাচ্ছেন না, উভয়ের মুখ ভার, অভিমান। তো সবাই বলার চেষ্টা করছেন যে যেখানে এত অভিমান, এত কষ্ট, এত বেদনা, কেউ কারো মুখ দেখতে রাজি নন, সেখানে এত বড় একটা লং জার্নিতে জামাতের লোকের সঙ্গে এই বৃদ্ধ বয়সে কেন মির্জা ফখরুল সাহেব আমেরিকাতে গেলেন? এই জিনিসগুলো এখন চলছে, কথাবার্তা চলছে। তারপরে আওয়ামী লীগ সেখানে যে বাড়াবাড়ি করছে, এটা তো আজকের দিন দিয়ে শুরু হলো। এরপরে বাকি যে দিন অর্থাৎ অধিবেশনের পরে বেশ কয়েকদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে থাকবেন, এবং আওয়ামী লীগ যেভাবে প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে, তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রবাস জীবন বা আমেরিকার যে সফরকালীন সময় এটিকে তছনছ করে দেওয়ার জন্য তারা জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বসে আছে। এবং তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতির খবর বিভিন্ন মহল থেকে যেভাবে বলা হচ্ছে, তাদের পক্ষের যারা ইউটিউবার, তাতে মনে হচ্ছে যে ইফ নিডেড তারা আমেরিকার যে স্থানীয় যারা লোকজন রয়েছে, কালো, নিগ্রো, হোয়াইট আমেরিকান, যারা ভবে ঘুরে আমাদের যেমন গুলিস্তানে কতগুলো ভ্রাম্যমাণ লোকজন আসে না, আপনি সেগুলি তাদেরকে দিয়ে যে কোনো অসাধ্য সাধন করাতে পারেন, কোনো বাসে ঢিল মারাতে পারেন, কারো গায়ে কাদা মাখিয়ে দিতে পারেন, আরো অনেক কিছু এরকম আমেরিকাতেও পাওয়া যায়। হাজার হাজার, মানে আপনি $100 দিয়ে অন্তত পক্ষে মানে 4-5 ঘন্টার জন্য একজন লোককে ভাড়া করতে পারেন ভব ঘুরে, যারা গাঁজা খায়, নেশা করে। তো এরা এরকম 100 জন ভাড়া করলো, যারা ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করলো, এরা জেলে গেল, জেলে থাকলো, এতে এদের কিছু আসে যায় না, এবং এরা সবসময় জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। এর কারণ হলো জেলে গেলে তারা নিশ্চিন্তে খেতে পারে। তো এরকম ভবঘুরের লোকদেরকে ভাড়া করে আওয়ামী লীগের লোকজন সেখানে সিন ক্রিয়েট করার জন্য যেভাবে চেষ্টা করছে, একইভাবে সেখানকার পত্রপত্রিকা, মিডিয়া এবং সেখানকার যে সকল ডিজিটাল প্রেজেন্টেশন রয়েছে, যেটা লন্ডনের মাটিতে তারা করেছিল, সেই ডিজিটাল